শুরু হলো সব খবর নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মহিউদ্দিন মধু। বন্যায় নাকাল ফেনী, পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ অঞ্চল। প্রাণহানির সংখ্যায় উদ্বিগ্ন স্বজনরা। মোবাইল নেটওয়ার্ক বা ইন্টারনেট সব দিক থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গত এলাকাটি। কেউ কারো খোঁজও নিতে পারছেন না। সেই সাথে উদ্ধার তৎপরতা আর ত্রাণ কার্যক্রম নিয়েও ক্ষুব্ধ স্থানীয়রা। দুর্গত এলাকা থেকে আরও জানাচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ শাহিন। তলিয়ে গেছে সবকিছু। বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু বন্যার পানি আর পানি, আশ্রয়হীন লাখো মানুষ। যতদূর চোখ যায় বসত ভিটার যেন কোনো অস্তিত্বই নেই। ধুধু জলের প্রান্তর ফেনীর বিশাল এলাকা। ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়ার অবস্থা সবচেয়ে ভয়াবহ। আটকে পড়া স্বজনদের উদ্ধারে যাওয়ারও উপায় নেই উদ্বিগ্নদের। পানির তোড়ে সেসব এলাকায় যাওয়া যেমন ঝুঁকিপূর্ণ, ঠিক তেমনি উপযুক্ত বাহনও মিলছে না। আফসোস, আক্ষেপ আর ক্ষোভের শেষ নেই। সেই সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নতা সবার মধ্যেই বাড়িয়ে তুলেছে আতঙ্ক। ছোট বাচ্চা আনা নেওয়া যায়, এদের যদি থাকতো, ছোট বাচ্চা থাকতো, ফ্যামিলি থাকতো, তাহলে এটা বুঝতো। একবারে কম, এটা দিয়ে কি করে একটা জেলার লোকজন উদ্ধার করা সম্ভব না। এখানে লক্ষ লোক কি করে বাস করে ফেনী জেলার মধ্যে, এখানে 4টা উপজেলায় কি করে প্লাবিত। এখন আমাদের পর্যাপ্ত পরিমাণ খাওয়ার দরকার। আপনারা অনুভবপূর্বক আমাদের কাছারি বাজারকে বাঁচান, কাছারি বাজার পাঠানগরকে বাঁচান। আমাদের অনেক বাচ্চারা ইমিডিয়েটলি তারা অনেক অসুস্থ হয়ে গেছে। শুধু শহরতলির বাইরের উপজেলাগুলো নয়, ফেনী মূল শহরও প্লাবিত হয়েছে। সেখানে পানি বাড়ছে প্রতি মুহূর্তেই। ঘরে থাকার জো নেই নিচু এলাকার কারো। নারী ও শিশুদের উদ্ধার করে নিরাপদ স্থান নেওয়া হচ্ছে ভেলায় করে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা নৌকা বা স্পিডবোট নিয়ে আসছেন তাদের বেশিরভাগই খুঁজছেন চেনা জানাদের। আমরা পরশুদিন সকালবেলা ফ্যামিলির সাথে সর্বশেষ কথা বলছি, এরপরে কথা বলা কোনোভাবে সম্ভব হয় নাই। আমার বউ, 2 বছরের একটা ছোট বাচ্চা, মা কোথায় আছে আমরা জানি না। মুহূর্তের মধ্যে কি খাটের উপর পানি, কেউ খাবারও পাইতেছে না। অনেকগুলা টিনের উপরে আছে, অনেকগুলা কি একতলা পর্যন্ত ডুবে গেছে আর কি। এখনো কি খাবারের প্রয়োজন। বিদ্যুৎ বিচ্ছিন্ন এই জনপদে এখন মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগের মধ্য দিয়ে অন্তত পারস্পরিক যোগাযোগ ফিরে পাওয়াকে গুরুত্ব দিচ্ছেন বন্যার্তরা, যার মধ্য দিয়ে মানুষের বাঁচা মরার খবর নিশ্চিত করা সম্ভব হবে। এটি ফেনী শহরের অভ্যন্তরের হাসপাতাল রোড। এখানেই পানির এই অবস্থা। আর যখন এই শহর ছাড়িয়ে খানিকটা বাইরে যাওয়া যায় তখন দেখা যায় যে একেবারে টইটুম্বুর পানি, সবকিছু পানির নিচে তলিয়ে আছে এবং উদ্ধার তৎপরতা অপ্রতুল, এমনটি বলছেন সাধারণ মানুষ বা ফেনী অঞ্চলের মানুষ। তারা বলছেন পরশুরাম, ফুলগাজী সেই সব জায়গায় অনেক ভয়াবহ পরিস্থিতি তৈরি হলেও সেখানটায় উদ্ধার তৎপরতা কিংবা ত্রাণ সামগ্রী বিতরণ সেসব মিলছে না যথাযথভাবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ফেনী। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন নোয়াখালীর বানভাসী মানুষ। 1 সপ্তাহ বেশি সময়ে পানিবন্দী থেকে ফুরিয়ে গেছে খাবার, বিশুদ্ধ পানি। ত্রাণ কার্যক্রম শুরু হলেও তা খুবই অপর্যাপ্ত। লাগাতার বৃষ্টির পর শুক্রবার নোয়াখালীতে দেখা মিলেছে সূর্যের। স্থানীয়দের প্রত্যাশা, এই অবস্থা থাকলে 2-3 দিনের মধ্যে পানি নেমে যাবে। নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান, ছবি তুলেছেন নাহিদ হোসেন। শিশু মনের কত প্রশ্নই এই চোখে। নিজের ঘর ছেড়ে যাচ্ছে বাবা মায়ের সঙ্গে। বানের পানি ঘর ছাড়া করেছে পুরো পরিবারকে। এমন হাজারো পরিবার দলে দলে ঘর ছেড়ে আশ্রয় নিচ্ছে নিরাপদ স্থানে। বুক সমান পানিতে নাওয়া খাওয়া বন্ধ হলে কি বা আর করার থাকে। অনেকে নিরাপত্তার আশায় পাড়ি জমিয়েছেন ঢাকা, চট্টগ্রাম সহ আশপাশের স্বজনের বাড়িতে। খুব কষ্টের মধ্যে আল্লাহ ফাঁকে রাখছে। মনে করেন আমরা তো বাসিয়ের মা বাপ তো আরেকজনের বাসায় নিয়ে দিয়েছি। পানির ভিতরে থাকতাম হারিয়ে না, যে পরিস্থিতি হয়েছে, খাইতাম হারিয়ে না, লইতাম হারিয়ে না, রাঁধতাম হারিয়ে না, বুঝেননি। বাচ্চা পানি কষ্ট হইতে আছে। আমরা বাড়ি ছাই চলে যেতেছি সোমনি বাজারে। নোয়াখালীর বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ি এলাকায় ঘুরে পাওয়া চিত্র বলছে এখনো অন্তত কয়েক লাখ মানুষ পানিবন্দী। বন্ধ রয়েছে রান্না, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সহ অতি প্রয়োজনীয় কার্যক্রম। আমাদের পুরো এলাকাতে কেউ না, সব ঘরের ভিতরে পানি। আমার নিজের ঘরের ভিতরে এতটুকু পানি আছে। আমার ভাই বোন ছেলে ফেলে নিয়ে খুব কষ্ট হইতেছে। রাত্রেবেলা আবার পানি আরো বাড়ি যায় কিনা এই টেনশনে মানুষ আরো অসুবিধা। এনে নতুন একটা বিল্ডিং আছে, বিল্ডিং এ আসি আমরা রয়েছি আপাতত। থাকার মতো ব্যবস্থা নাই,
আর চলাফেরাতে একটা রোগের সমস্যা। আশ্রয় কেন্দ্রগুলোতেই অজানা শঙ্কায় আশ্রিত মানুষগুলো বেসরকারি উদ্যোগে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে কয়েকটি আশ্রয় কেন্দ্রে। দৈনিক আমরা 1500 জন দুবেলা খাওয়ার প্রস্তুত করতেছি, দুপুরবেলা একবেলা, রাত্রে একবেলা। সমাজের বিত্তবানদেরকে আহ্বান জানাবো, আমরা এই প্রতিদিন আমরা 1 থেকে 1,500 লোকের খাওয়া আমরা এখানে রান্না করি এবং আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন এই আলিপুর কুড়িপাড়ার সমস্ত স্বেচ্ছাসেবক যে অক্লান্ত পরিশ্রম করছেন যুবক ভাইরা। বানভাসীদের অভিযোগ, প্রত্যন্ত অঞ্চলে কয়েকদিন পানিবন্দী থাকলেও সরকারি বা বেসরকারি কোনো সংস্থা তাদের সহযোগিতায় এগিয়ে আসেনি। টান বলতে কেউ কিছু পায় না, কেউ দেয়ও নাই, আয়ও নাই। বাসার মতন আসলে কিছু নেই আমার। আমি বেকার, 2 ছেলে বানিয়ে বেকার দিচ্ছে, কাজ কাম সব বদ্ধ, বাড়ির এই অবস্থা। যদি আমার এই মুহূর্তে কিছু সাহায্য করেন তাহলে জানবাসি, ওষুধের চলে না, আমার সবকিছু বদ্ধ। আজ 15 দিন। এটি বেগমগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া পানি উন্নয়ন বোর্ডের একটি খাল। আবর্জনা জমে বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ, আর তাতেই দুর্ভোগে পড়েছে কয়েক লাখ মানুষ। তাই খাল পরিষ্কার শুরু করেছে উপজেলা প্রশাসন। আমরা এক্সকেভেটর এখানে নিয়ে এসেছি, আর আমাদের এখানে লোকাল লোকজন প্লাস হচ্ছে আমরা কিছু শ্রমিকও ভাড়া করেছি, যাতে হচ্ছে তারা গিয়ে জায়গাগুলো, যেহেতু এক্সকেভেটরের একটা নির্দিষ্ট সীমা আছে, পুরাটা পারবে না, একটু একটু কেটে দিয়ে যতটুকু হচ্ছে আমরা এটা ক্লিয়ার করতে পারি। বানভাসীদের জন্য খাদ্য সহযোগিতা নিশ্চিতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ কামনা করেছেন কর্মকর্তারা। নোয়াখালীর 6টি উপজেলার উপজেলা সদরের বাইরের যে প্রত্যন্ত অঞ্চলগুলো রয়েছে তার অধিকাংশেরই চিত্র এরকমই, অর্থাৎ ছোট্ট একটি শুকনো জায়গা নেই যেখানে গিয়ে মানুষ ন্যূনতম আশ্রয় নিতে পারে। আর তাই তাদের শঙ্কার জায়গা এখন অন্যখানে, সেটি হচ্ছে এই যে বানের পানি সেটি নেমে যাওয়ার পর যে দুর্ভোগ নেমে আসবে তা কিভাবে মোকাবেলা করবেন, সে চিন্তায় দুশ্চিন্তার বলিরেখা স্থানীয়দের কপালে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, বেগমগঞ্জ, নোয়াখালী। স্মরণকালের ভয়াবহ বন্যায় মানবিক বিপর্যয়ের মুখে কুমিল্লার কয়েক লাখ মানুষ। হঠাৎ করে গোমতী নদীর বাঁধ ভেঙে যাওয়ায় কয়েকটি উপজেলা তলিয়ে গেছে পানির নিচে। সাধারণ ছাত্র ও স্বেচ্ছাসেবকরা যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েছে উদ্ধার কাজে। ভুক্তভোগীরা বলছেন, দুর্গম অনেক এলাকায় এখনও আটকা আছে কয়েক শত পরিবার। তাদের উদ্ধারে সরকারের আশু পদক্ষেপ চান তারা। সহকর্মী লুৎফুর রহমানের ক্যামেরায় মাহফুজ মিশুর রিপোর্ট। সদ্য ভূমিষ্ঠ এই শিশু পৃথিবীর কোনো কিছু বুঝে ওঠার আগেই প্রায় 16 ঘন্টা বানের পানিতে নিজ বাড়িতে আটকা ছিল। বাবা মা স্বজন জীবন বাজি রেখে আগলে রেখেছিল তাকে। শুক্রবার দুপুরে এরকম বেশ কয়েকজন শিশুকে উদ্ধার করে এই স্বেচ্ছাসেবীরা। তখনও তাদের চোখে মুখে ভয়াবহ আতঙ্ক, উদ্বেগ, উৎকণ্ঠা। গতদিন পানি কম ছিল, আজকে অনেক বেশি, গলা পর্যন্ত পানি হয়ে গেছে। আমরা বাসা থেকে বের হতে পারছি না, আমাদের বাচ্চা কাচ্চা খাবার দাবার কিছু বের করতে পারছি না। সকালে যখন দেখেছি পানি এমন অবস্থা আসছে, আমরা যে ঘর থেকে বাইরে এই পরিস্থিতি আমাদের নাই। আমরা ভয় পেয়ে গেছি, কারণ আমরা তো দেখি নাই। মহিলারা ভয় পেয়ে গেছে, অনেকে হার্ট পিল হয়ে গেছে, অনেকে স্ট্রোক করে ফেলছে। আমরা ঘরও ঢুকতে পারি, আমরা ঘরও ঢুকতাম পারি না। এভাবে কেবল কুমিল্লার বুড়িচং উপজেলায় বাড়িঘর সর্বস্ব হারিয়েছেন লক্ষাধিক মানুষ। বৃহস্পতিবার গভীর রাতে যে পানির তোড় দেখেছেন তারা, স্থানীয় বাসিন্দাদের কাছে তা এখনো অবিশ্বাস্য। পরিস্থিতি সামলাতে আগাম কোনো প্রস্তুতি ছিল না, দেয়া হয়নি কোনো সতর্ক বার্তাও। সব মানুষের প্রশ্ন একটাই, গোমতী নদীর মজবুত বাঁধ ভাঙল কিভাবে, যার জন্য তাদের এত বিপদ। ঘর ডুবে গেছে, রাতে ঘুমাইছিলাম, দেখি আমার ঘর ডুবে গেছে, আমি ঘুমে তুইটা দেখি। আমরা এখান থেকে দৌড়িয়ে দিয়ে বাদ ফিরে গেছে, কিন্তু যেই পানি আইছে না, বাড়ি ঘরে পানি, ঘর বাড়ি ভেঙে গেছে, আর মানুষ আশ্রয় নাই। বুড়বুড়ে বাদ ভাঙছে, এনতে পানি দেবে, আমরা এদিকে ফিরে গেছি। শুক্রবার সকাল থেকেই কুমিল্লা সদর কিংবা ঢাকা থেকে আসা শিক্ষার্থীরা উদ্ধার কাজ শুরু করলেও দেখা মেলেনি স্থানীয় প্রশাসনের। এমনকি আশ্রয় কেন্দ্রগুলোতেও মানুষ কিংবা গবাদি পশু দেখভালের জন্য ছিল না কোনো পদক্ষেপ। বর্তমান পানি ওদিকে থাকা বহুত মুশকিল, এই আর কি, আল্লাহর উপরে ভরসা। বাড়ির মধ্যে আমরা কোমর পানি হয়ে গেছে, বুক পানি হয়ে গেছে, আমরা বাড়িতে আবার কোনো সুযোগ সুবিধা পাইতে আসছি না। এরপরে আমরা এখান থেকে ফেসবুক গেছে, এরপরে রাহাটাই করে সবাই ফেসবুকে উঠছে। অনেক খারাপ, কিছুই করা যাইতেছে না। অনেক মানুষ যাইতেছে ভিতরে, আনতেছে, উদ্ধার করতেছে, সবাই যাইতে পারতেছে না। এমন অনেক জায়গা আছে যাওয়ার মতন না।
ভুক্তভোগীদের শঙ্কা, কুমিল্লার এসব এলাকায় সহসাই পানি নামবে না, কোনো কারণে বৃষ্টি হলে তা আরও বাড়তে পারে বলেও শঙ্কা তাদের। আকস্মিক এই বন্যায় কুমিল্লার মানুষ যেরকম স্তম্ভিত, তার সাথে সবচেয়ে বড় প্রশ্ন, এত পানি তারা তাদের জীবদ্দশায় আগে দেখেননি। এবার এত পানি কোথা থেকে আসলো, কিভাবে এলো এবং কেন এত ধ্বংসযোগ্য হলো, তার প্রকৃত কারণ জানতে চান তারা। সেই সাথে তারা চান এই অবস্থার দ্রুত অবসান হোক, তার জন্য যা দরকার তা করুক অন্তর্বর্তীকালীন সরকার। মাহফুজ মিশু, যমুনা নিউজ, বুড়িচং, কুমিল্লা। সেনাবাহিনীর হেলিকপ্টারে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা অন্তঃসত্ত্বা নারী মা হয়েছেন। শুক্রবার বন্যা কবলিত ফেনীর ফুলগাজী থেকে অন্তঃসত্ত্বা নারী সুমি বেগমকে উদ্ধার করে সেনাবাহিনীর হেলিকপ্টার। প্রসব বেদনা উঠলেও বন্যার কারণে তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছিল না। এছাড়া হাসপাতালও পানিতে তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েন অন্তঃসত্ত্বা সুমির পরিবার। খবর পেয়ে দ্রুত তাকে হেলিকপ্টারে করে কুমিল্লা সিএমএইচে নিয়ে যায় সেনাবাহিনীর একটি দল। সেখানে গাইনি বিভাগে ভর্তি করা হয় তাকে। পরে পুত্র সন্তানের জন্ম দেন সুমি। বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক। নবজাতকের জন্য দোয়া চেয়েছেন সুমি ও তার পরিবার। প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্য প্রশাসনের দায়িত্বহীনতা আর খামখেয়ালিপনায় এই বন্যার অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাতে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় একথা বলেন তিনি। অভিযোগ করেন, হঠাৎ করেই বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাকে ডুবিয়ে দিলেও ভারত বাংলাদেশকে আগাম কোনো সতর্কবার্তা দেয়নি। বন্যা দুর্গতদের সহায়তায় দল, মত ও ধর্ম বিবেচনায় না নিয়ে নেতাকর্মীদের সবার পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারেক রহমান। হঠাৎ করেই দেশের পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় পানিবন্দী হয়ে পড়ে লাখ লাখ মানুষ। পূর্বাঞ্চলে জেলার পর জেলা প্লাবিত হওয়ায় জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে। বন্যায় ইতিমধ্যে মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বাংলাদেশে এই ভয়াবহ বন্যার জন্য ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের খামখেয়ালিপনাকে দায়ী করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, আগে থেকে সতর্কবার্তা না দিয়েই বাঁধ খুলে দেয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশ। জীবন ও সম্পদ রক্ষায় সময় পাননি দুর্গত এলাকার মানুষ। এবারের বন্যার অন্যতম প্রধান কারণ উজানের দেশ প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্য প্রশাসনের দায়িত্বহীনতা এবং খামখেয়ালিপনা। তারা হঠাৎ করে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাকে ডুবিয়ে দিলেও একটি বারের জন্যও বাংলাদেশকে আগাম সতর্কতা দেয়নি। ফলে আকস্মিক বন্যার দেশের বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে নিলেও পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সামান্য একটু প্রস্তুতির নেবার সুযোগ পর্যন্ত পায়নি। বন্যা কবলিত এলাকার মানুষের ভয়াবহ দুর্ভোগের কথা তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, এখন অভিযোগ পাল্টা অভিযোগ করে সময় নষ্ট করার সুযোগ নেই। দলের নেতাকর্মীদের সব মতভেদ ভুলে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। কারো কোনো রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেবেন না। একই সঙ্গে আপনারা ব্যক্তিগত কিংবা দলীয় উদ্যোগের পাশাপাশি বন্যার্তদের সহায়তার জন্য সরকার ও প্রশাসন আপনাদের কাছে কোনো সহযোগিতা চাইলে দয়া করে সাধ্য মতন সহযোগিতার হাত বাড়িয়ে দিন। যেসব এলাকায় বন্যা নেই সেখানকার নেতাকর্মীদের ত্রাণ নিয়ে দুর্গত এলাকায় যাওয়ার আহ্বান জানান তারেক রহমান। আমরা যদি ঐক্যবদ্ধভাবে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আপিল বিভাগের সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে। সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করেছে বিজিবি। তিনি আওয়ামী লীগ সরকারের সময় আপত্তিকর মন্তব্য করে আলোচনায় ছিলেন। তার বিরুদ্ধে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের 1 নম্বর আমলি আদালতে একটি মামলা করেছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ। শুক্রবার সন্ধ্যায় বন্যা দুর্গত নোয়াখালী আশ্রয় কেন্দ্র পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় তিনি বলেন, বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বন্যা পরবর্তীতে খাদ্য সংকট ও নানাবিধ রোগব্যাধি দেখা দিতে পারে, তাই খাদ্য ও রোগব্যাধির কথা মাথায় রেখে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। এ সময় আসিফ মাহমুদ বলেন, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ
সরবরাহে বিভিন্ন কোম্পানির সঙ্গে আলোচনা হয়েছে। দুর্যোগ পরবর্তী যে চ্যালেঞ্জগুলো আসে, পানিবাহিত রোগ সহ আরো যে চ্যালেঞ্জগুলো আসে, সেগুলো মোকাবেলার জন্য আমাদের প্রস্তুতি আছে। বিভিন্ন ঔষধ কোম্পানিগুলোর সাথে আমাদের কথা হচ্ছে যেন তারাও এই সময়ে এগিয়ে আসে, এবং একই সাথে শুধুমাত্র মানুষ না, গবাদি পশু সহ অন্যান্য গবাদি পশুর যেই খাদ্য সংকট তৈরি হয় সেটার জন্য আমাদের প্রস্তুতি আছে। গরম গরম ভাত সকাল কিংবা রাত, এটা যমুনা রাইস কুকার, সিম্পলিফাই কুকিং। গেল 15 বছর ধরে ফ্যাসিস্ট সরকারের হাতে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন, এমনটা দাবি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বিকেলে রাজধানীর মহাখালীতে সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম সবুজের স্মরণ সভায় যোগ দেন তিনি। বলেন, বাংলাদেশ একজন দেশপ্রেমিক কূটনৈতিক হারিয়েছে। তিনি দেশের সব সংকটে এগিয়ে এসেছিলেন। আজকের বাংলাদেশে পৌঁছাতে রাষ্ট্রদূত সিরাজুল ইসলামের অনেক অবদান, এমনটাও জানান বক্তারা। তার জীবন ও কর্ম নিয়ে স্মরণ সভায় উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এই সংগ্রামে শুধু এই 2 মাসের জন্য শহীদ হয়েছে তা নয়, 15 বছর ধরে অসংখ্য মানুষ শহীদ হয়েছে। এই ভয়াবহ ফ্যাসিস্টের হাত থেকে দেশকে রক্ষা করবার জন্য প্রাণ দিয়েছে রাজপথে। সবুজ লড়াই করেছে তার লেখনির মধ্যে দিয়ে, কথার মধ্যে দিয়ে। বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহের পুণ্যভূমিতে রূপ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি। দিনরাত টানা চলছে ত্রাণ সংগ্রহ কার্যক্রম। রাজধানী ও আশেপাশের সহৃদয়বান মানুষেরা যে যা পারছেন তাই নিয়ে বানভাসীদের পাশে দাঁড়ানোর জন্য ছুটে আসছেন টিএসসিতে। সকাল থেকে রাত 8টা পর্যন্ত প্রায় 86 লাখ টাকা নগদ সংগ্রহ করেছেন টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবীরা। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে জমা হওয়ার টাকার হিসাব এখনো চলছে। আয়োজকদের আশা কোটি টাকার উপরে আজই সংগ্রহ হয়েছে। ত্রাণ সংগ্রহকারীরা বলছেন, ত্রাণ নিয়ে মানুষের কাছে যাওয়ার জন্য ট্রাক ও নৌকার প্রয়োজন। সেই বন্যার্ত এলাকার স্থানীয় মানুষের দিক নির্দেশনা সহ সহায়তার প্রয়োজন ত্রাণ যোগ্য মানুষের কাছে পৌঁছানোর জন্য। রাতে টিএসসিতে সংখ্যালঘু ছাত্র সংগঠনের পক্ষ থেকে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা দেওয়া হয়। এ সময়ে তারা সবাইকে সামর্থ্য অনুযায়ী বন্যা কবলিতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। রাজশাহীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আঞ্জুম হত্যাকাণ্ডের ঘটনায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও সাবেক সিটি মেয়র খায়রুজ্জামান লিটন সহ 42 জনের নামে হত্যা মামলা হয়েছে। শুক্রবার রাত 8টার দিকে সাকিবের বাবা মাইনুল হক বাদী হয়ে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় মামলা করেন। এতে আরও 300 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পুলিশ জানায়, গত 5 আগস্ট দুপুরে মহানগরীর আলুপট্রি এলাকায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়। এতে হত্যার হুকুমদাতা হিসেবে মামলা হয়েছে ডাবলু সরকারের নামে। নিহত শিক্ষার্থী সাকিব আঞ্জুমের শরীরে গুলি ও জখমের চিহ্ন ছিল। এর আগে শিবির নেতা আলী রায়হান হত্যাকাণ্ডের ঘটনায় গত 19 আগস্ট রাতে মামলা করা হয় বোয়ালিয়া থানায়। সেই মামলায় রাজশাহী সিটি মেয়র খায়রুজ্জামান লিটন ও ডাবলু সরকার সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 50 জনের নাম উল্লেখ করে 1200 জনের নামে মামলা করা হয়। প্রতিবেশী দেশ ভারতের ত্রিপুরা রাজ্যের ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে বন্যায় তলিয়ে দেওয়া সহ বিভিন্ন আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রূপগঞ্জ উপজেলা ছাত্রদল। শুক্রবার বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় এই কর্মসূচি হয়। সময় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, ভারত কখনোই বাংলাদেশের বন্ধুরাষ্ট্র না। তারা সব সময় স্বৈরশাসক আওয়ামী লীগের দোসর হিসেবে এদেশ থেকে লুটপাট করেছে। তারা খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে বাঙালির স্বৈরাচার বিরোধী আন্দোলনকে অপমান করেছে বলেও মন্তব্য করেন ছাত্রনেতারা। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা নস্যাৎ করতে ভারত একের পর এক বাঁধ খুলে দিয়ে দেশের অর্থনীতি ভঙ্গুর করতে চাচ্ছে বলে অভিযোগ ছাত্রদলের। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।